একটু পরে দেখে কী বলা আছে। একটি সরল দোলকের দৈর্ঘ্য 1 মিটার এবং ভর 5 কিলোগ্রাম। দোলকটিকে খাড়া অবস্থান হইতে আনুভূমিক অবস্থানে আনিতে কত কাজ সম্পন্ন হইবে? আনুভূমিক হইতে দোলন শুরু করিয়া খাড়া অবস্থানে আসিবার মুহূর্তে দোলকের বেগ এবং গতিশক্তি কত হইবে? আচ্ছা, তাহলে উদাহরণ 32। কী বলা আছে? এই হলো আমাদের একটা সরল দোলক, এখানে সে ঝুলন অবস্থায় ছিল। একে বলা হয়েছে টানিয়া, এই যে সে উলম্ব অবস্থানে ছিল, টানিয়ে একে একবারে আনুভূমিক অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তাকে ঠিক এই বরাবর দাঁড় করাই দেওয়া হয়েছে। তাহলে এই যে এর দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের 1 মিটার। তাহলে এখনও তার দৈর্ঘ্য কত থাকবে? এখান থেকে যদি এই পর্যন্ত হয় তাহলে এটাও আমাদের হবে 1 মিটার। সেই দৈর্ঘ্যটুকু হলো 1 মিটার। এখন কথা হলো, আমরা বস্তুটাকে যখন এইখান থেকে এইখানে নিলাম, তার আলটিমেটলি সরণ হলো কতটুকু? লম্বালম্বি বরাবর কিন্তু সে 1 মিটার উচ্চতায় উপরে উঠছে। তাহলে আমরা যে কাজের পরিমাণ বের করব, তাহলে আমরা জানি কাজ W সমান mgh। তাহলে আমরা ক নম্বর করতেছি, তাহলে W সমান mgh। এখানে বলা আছে ভর 5 কেজি আর আমাদের উচ্চতা বলা ছিল 1 মিটার। তাহলে আমরা পাই যাব 5 × 9.8 × h। এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 49 জুল। এটা হলো আমার ক নম্বর অঙ্কের আনসার। খ নম্বর অঙ্কে আমার কাছে আবার জানতে চাইছে যে বস্তুটাকে যখন এইখান থেকে ছেড়ে দেওয়া হবে তখন তার কিন্তু আস্তে আস্তে গতিশক্তি বাড়তে থাকবে, বেগ বাড়তে থাকবে। বেগ বাড়তে বাড়তে এই মুহূর্তে আসার পর তার বেগটা হবে সর্বোচ্চ। তারপর সে আবার এদিকে উঠতে থাকবে, অর্থাৎ উপরের দিকে উঠবে আলটিমেটলি, সেজন্য তার বেগ আবার আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এই মুহূর্তে আসার পর দোলকের বেগ হবে সর্বোচ্চ। আর এইখানে আসার পর এইখানে দোলকের যে সম্পূর্ণ যে স্থিতিশক্তিটা ছিল বা মোট শক্তিটা ছিল, যে আমরা যেটা বাইর করেছিলাম কাজ, এটাই আমাদের শক্তি। কারণ আমরা জানি W সমান mgh, এটাই হলো আমাদের কাজ, আবার এটাই হলো তার এখানকার জন্য যে বিভব শক্তির মান। তাহলে এই শক্তিটা আস্তে আস্তে এখানে এসে আমাদের গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এইখানে আসার পর তার যে টোটাল যে গতিশক্তি সেটা হবে 49 জুল। কারণ আমরা জানি এই শক্তিটাই আস্তে আস্তে এই শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা লিখতে পারবো যে কী চাইছিল, আনুভূমিক হইতে দোলন শুরু করিয়া খাড়া অবস্থানে আসিবার মুহূর্তে দোলকটির বেগ এবং গতিশক্তি। তাহলে এখানে আমরা খ নম্বরটা লিখে ফেলি। তাহলে আনুভূমিক অবস্থান হতে খাড়া অবস্থানে আসতে, খাড়া অবস্থানে আসলে তার গতিশক্তি হবে 49 জুল। অর্থাৎ আমরা লিখতে পারবো ½ mv² সমান 49। তাহলে আমাদের এই ভিটে কিন্তু বের করতে বলছিল যে বেগের মান কত। তাহলে এখানে আমরা বসাই দিলাম যে ½ m এর মান তো আমরা জানি 5, এখানে আছে v² সমান হলো 49। তাহলে এটা আমরা কাটলে 2.5। তাহলে v সমান 49/2.5 √। এটা করলে আমরা সর্বনিম্ন অবস্থানে তার যে বেগের মান সে মানটা পাই যাব। এই মানটা আসবে 4.427। এটি হলো আমাদের খ নম্বর অঙ্কের আনসার। তাহলে এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণ 34। খুব ইন্টারেস্টিং অঙ্ক, একটু খেয়াল করে দেখো কি বলছে। যদি মেঘ মাটি হইতে 1 মাইল উপরে থাকে, অর্থাৎ আকাশে মেঘ ঘোরাঘুরি করতেছে, সেই মেঘটা মাটি থেকে 1 মাইল উপরে আছে, বৃষ্টির পানি অর্ধ ইঞ্চি পুরো হইয়া 1 বর্গমাইল জায়গা আবৃত করে। তাহলে আমার যে বৃষ্টির যে পানি, সেটা মেঘ থেকে কিন্তু বৃষ্টির পানি রূপে সেটা পৃথিবীতে ঝরে পড়বে। তাহলে এই যে মেঘটা যে হয়েছে এটা অবশ্যই আমাদের ভূপৃষ্ঠ থেকে, কোনো সমতল থেকে বা পানির সোর্স থেকে পানিটা বাষ্প হয়ে ওই 1 মাইল উচ্চতায় গিয়ে ওইখানে একটা মেঘের তৈরি করছে। সেই মেঘের বলা আছে অর্ধ ইঞ্চি পুরু, সেই মেঘের পুরুত্ব দেওয়া আছে অর্ধ ইঞ্চি, আর 1 বর্গমাইল জায়গা দখল করে আছে, অর্থাৎ তার ক্ষেত্রফল বলা আছে 1 বর্গ মাইল। তাহলে মেঘে পানি তুলিতে কত কাঠ সাধিত হয়েছিল? এই যে বাষ্পের মাধ্যমে যে মেঘে পানিগুলো উঠছে, এই পানিগুলো এখানে উঠাইতে কি পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে এখানে আমরা আগে গিভেন ডাটাগুলো দিয়ে রাখি।
এখানে আমাদের বলা আছে মেঘটা, সাপোজ এটা হলো আমাদের সেই মেঘের খণ্ড, ধরে নিলাম এটা আমাদের সেই মেঘের খণ্ড। তাহলে এই যে ভূমি থেকে মেঘের খণ্ডটা কতটুকু উচ্চতায় আছে সেটা বলা আছে, এটা বলা আছে 1 মাইল। তাহলে এটা 1 মাইল সমান আমরা জানি কত, 5280 ফিট। এটা আমরা খুব সহজেই লিখে ফেলতে পারি। তারপর বলছে বৃষ্টির পানি অর্ধ ইঞ্চি পুরু হইয়া, তাহলে পুরুত্বকে আমরা সাপোজ ডি দ্বারা প্রকাশ করলাম, তাহলে ডি বলা আছে 1/2 ইঞ্চি। তাহলে আমরা তো ইঞ্চিতে রেখে তো ম্যাথটা করতে পারবো না, যেহেতু এখানে দৈর্ঘ্যের একক ফিট আছে, এটাও ফিট বানাইতে হবে। তাহলে যদি ইঞ্চি থেকে আমরা ফিট বানাতে যাই, আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট, আর এখানে আছে 1/2 ইঞ্চি। তাহলে এটাকে আমরা জাস্ট 12 দ্বারা ভাগ করলেই আমরা তার ফিটটা পেয়ে যাব। তাহলে 1/2, এটাকে আবার ভাগ করব 12 দ্বারা, তাহলে এটা যাবে কি ফিট। তাহলে এটা আমরা লিখতে পারি 1/24 ফিট। এটা হলো আমাদের ডি এর মান, জাস্ট পুরুত্বটা পাইলাম আমরা। এরপরে আমাদের বলা আছে কি 1 বর্গমাইল জায়গা দখল করে, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে এ, এটা বলা আছে 1 বর্গমাইল, 1 মাইল স্কোয়ার। তাহলে এটাকে আমরা মাইল থেকে 5280 ইন্টু 5280, যেহেতু এখানে কিন্তু 2টা মাইল আছে, ক্ষেত্রফল যেহেতু 2টা মাইল আছে, একটা মাইলকে আমরা 5280 দ্বারা গুণ করলে এটা একটা দৈর্ঘ্য পরিবর্তন হবে, আবার আরেকটা দৈর্ঘ্যকে পরিবর্তন করলাম, অর্থাৎ এটা হলো 1 মাইল, এটা হলো 1 মাইল, যেহেতু বর্গ মাইল আর দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে সেই সাপেক্ষে আমরা এটাকে বানিয়ে ফেলতে পারবো ফিট স্কোয়ার। তাহলে মাইল স্কোয়ার থেকে আমরা বানিয়ে ফেললাম ফিট স্কোয়ার। আর আমাদেরকে দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, আমাকে বাইর করতে হবে যে এখানে মেঘে পানি তুলতে কী পরিমাণ কাজ সম্পাদিত হয়েছিল। তাহলে আমরা জানি, আমরা এখন যেটা করতেছি সেটা হলো উদাহরণ 34। তাহলে কৃতকাজ আমরা কি জানি, ডাব্লিউ সমান mh। এখানে কিন্তু তোমরা কনফিউজ হয় না, বারবার যেটা বলতেছি, এখানে কিন্তু mgh ব্যবহার করছি, এখানে আমি জি ব্যবহার না করলেও পারতাম, যেহেতু এমকে এককে করছি সেই জন্য আমি এখানে জিটা ব্যবহার করছি। কিন্তু পরের অঙ্কতে আমি আবার জিটা ব্যবহার করতেছি না। তুমি যদি জি ব্যবহার করো কোনো সমস্যা নাই, জাস্ট বাধ্যবাধকতা তখনই যখন তোমাকে হর্স পাওয়ার বের করতে বলবে, তখন তুমি জিটা ব্যবহার করতে পারবে না। এফপিএস এককে, এটা একটু মাথায় রাখলেই চলবে। আর এখানে জি ব্যবহার করা ঐচ্ছিক বিষয়, যেহেতু কাজ। তাহলে এখন এইচের মান আমরা খুব সহজেই জানি, আমাদের দেওয়া আছে 5280 ফিট, কিন্তু এই এম নিয়ে হলে আমাদের ঝামেলা। তাহলে সরাসরি এম এর মান কোথাও দেওয়া নাই, যে মেঘে কী পরিমাণ পানি আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানি কি আমাদের আর্কিমিডিসের অধ্যায় থেকে আমরা একটা সূত্র জানি, এখানে একটু লিখে আছি, আমরা জানি এম ইকুয়াল রো ভি। তাহলে এই এমটাকে আমরা এখন রো ভি এর মাধ্যমে কনভার্ট করে ফেলবো, রো ভি এইচ। এই রোটা হলো পানির ঘনত্ব। তাহলে পানির ঘনত্ব তো আমরা জানি, পানির ঘনত্ব কত, আমরা এফপিএসি যদি ব্যবহার করি তাহলে সেটা ব্যবহার করতে হবে 62.5। তাহলে এখানে আমরা লিখে রাখি রো সমান 62.5। আবার এই রো ভি, এখন ভি কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, কারণ আমার ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই উচ্চতার এখানে ডি দেওয়া আছে, অবশ্যই পুরুত্ব আমরা এখানে ডি ব্যবহার করব। আর আমাদের দেওয়া আছে কি এইচ। এখন আমরা যদি মান বসে দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। এর মান হলো 62.5, এই এর মান আমরা পাইছি 5280 স্কোয়ার, 5280 স্কোয়ার। ডি এর মান আমরা পাইছি কত 1/24, তাহলে এটাকে নিচে আমরা 24 আকারে লিখে ফেলতে পারবো। আর এইচের মান 5280, তাহলে আমরা এখানে আরেকটা 5280 পাবো, অর্থাৎ এটা 5280 কিউব হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা যে মানটা পাবো সেটা হবে 38.333 ইন্টু 10⁻10 ফুট পাউন্ড। যদি তুমি জিটা ব্যবহার করতে তাহলে তোমার মানটা আসতো ফুট পাউন্ডালে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 41। এটাও আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক, একটু খেয়াল করে দেখো এই অঙ্কটা কী বলা আছে। বলছে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 24 ফুট, এটা হলো আমরা কুয়া থেকে পানি ফাঁকা করব। তাহলে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 24 ফুট এবং ব্যাস 14 ফুট। যদি একটি পাম্প 30 মিনিটে উহাকে পানি শূন্য করতে পারে তবে হ্রস্ব ক্ষমতা বের করো। তাহলে এটা কিন্তু আমাদের হ্রস্ব ক্ষমতা বের করতে হবে এবং ফিটে দেওয়া আছে, তার মানে এখানে আমরা অবশ্যই অভিকর্ষী একক ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা কীভাবে করবো দেখি। আগে আমরা গিভেন ডাটা করে লিখি। আমরা করতে যাচ্ছি উদাহরণ 41।
ধরুন 41। তাহলে এখানে গিভেন ডাটা কি কি? একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা। আচ্ছা, পানিপূর্ণ কুয়ার গভীরতা, এখানে আমি একটু গভীরতাই লিখতেছি কারণ এটা একটু কাজ আছে, সেই জন্য জাস্ট গভীরতা দেওয়া আছে কত আমাদের 24 ফিট। আচ্ছা, এবং ব্যাস, তাহলে ব্যাস দেওয়া আছে 14, আমি সরাসরি আমার ব্যাসার্ধ লাগবে, আমি ব্যাস থেকে ব্যাসার্ধটা বানিয়ে নিচ্ছি। এটা হয়ে যাবে তাহলে 7 ফুট, কারণ ব্যাস দেওয়া আছে আমাদের 14 ফিট, তাহলে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করলেই ব্যাসার্ধ পেয়ে যাব। যদি একটি পাম্প 30 মিনিটে, তাহলে টি এর মান হলো 30 × 60 মিনিট ছিল, এটাকে জাস্ট আমরা সেকেন্ড বানিয়ে ফেললাম। 30 × 60 সেকেন্ড। উহাকে পানি শূন্য করতে পারতে হবে, উহার অশ্বক্ষমতা বের করে, এবার অশ্বক্ষমতা বের করতে হবে। তাহলে অশ্বক্ষমতা বের করার জন্য আমরা কি জানি? আমরা জানি পি সমান W/T × 550। এই যে ডাব্লিউ সমান লিখতে হবে আবার MH T × 550। তাহলে এম সমান আমরা আবার কি লিখতে পারি? রবি। কিছুক্ষণ আগে আমরা এটা দেখে আসছি। এম সমান লিখতে পারি রবি, এই রবি H T × 550। এখন এই ভি সমান, আমরা এখন কাজ করতেছি একটা কুয়া নিয়ে, একটু যদি খেয়াল করি আমাদের কুয়াটা হয় সাধারণত এই যে এরকম কুয়া হয়। এখানে কুয়ার টোটাল যে গভীরতা সেটা দেওয়া আছে 24। আচ্ছা, এখন আমরা পানি যে উঠাচ্ছি, এই যে এইচ, এই এইচটা কত ব্যবহার করব, এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখো, আমরা যেহেতু কুয়াটা সম্পূর্ণ ভরা ছিল, আমরা কিন্তু এই জায়গা থেকে একটা পানির কণাকে উঠাইছি, এইখান থেকে উঠাইছি, এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে উঠাইছি। তাহলে আমরা আসলে কতটুকু স্মরণ নেব বা কী স্মরণ নেব? এইখানে আমরা যেটা আসলে ব্যবহার করবো সেটা হলো ভার কেন্দ্রের স্মরণ। তাহলে ভার কেন্দ্রের স্মরণ কি? এই কুয়া কিন্তু একটা সুষম আকৃতির কুয়া, কারণ কুয়াগুলো সাধারণত সুষম আকৃতির হয়। তাহলে এর টোটাল হাইট যদি 24 ফিট হয়, তাহলে এর ভারকেন্দ্র অবশ্যই মাঝামাঝি অবস্থানে কাজ করতেছে। আমরা দেখছিলাম সুষম বস্তুর জন্য তার ভারকেন্দ্র ঠিক মাঝামাঝি অবস্থানে কাজ করে। তাহলে এইখানে আমরা এইচ যেটা ব্যবহার করব সেটা হলো 12, অর্থাৎ তার ভারকেন্দ্রের স্মরণ। আশা করি এটা বুঝতে পারছো। আমি আরেকবার বলতেছি, আমরা এইখান থেকে পানি উঠাইছি সর্বোচ্চ বিন্দু থেকে, এখানে হাইটটা হবে 0। এইখান থেকে পানি উঠাইছি, যার হাইটটা তো জানি না, এইখান থেকে উঠেছি, এইখানে হাইটটাও আমি উঠেছি, এইটার হাইট হলো 24। তাহলে আমরা 0 ব্যবহার করব, 5, 7, 10, 12, 24 কত ব্যবহার করব? এখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হলো ভারকেন্দ্রের স্মরণ, অথবা আমরা গড় স্মরণও বলতে পারি। তাহলে ভারকেন্দ্রের যে স্মরণ, সেটা ভারকেন্দ্রটা আমি কি বলছিলাম, যদি বস্তুটা সুষম হয় তাহলে ভারকেন্দ্রটা ঠিক মাঝামাঝি কাজ করে। তাহলে কুয়া সুষম আকৃতির সিলিন্ডার, সাধারণত সিলিন্ডার আকৃতির, তাইলে তার যে ভরকেন্দ্র সেটা ঠিক মাঝামাঝি কাজ করবে, সেই জন্য আমরা ভাগ দিয়ে দিছি। আর এই যে এখন আমরা আয়তনটা কীভাবে বের করবো? ওইখানে তো আমরা আগের যে অঙ্ক সেটা ক্ষেত্রফল ইন্টু উচ্চতাতে করে ফেলছি। এখানে আমরা ক্ষেত্রফল ইন্টু উচ্চতাতে করে ফেলছি, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিলে আয়তন বের হয়ে যায়। দৈর্ঘ্যের প্রস্থ হলো ক্ষেত্রফল, এর সাথে উচ্চতা গুণ করে দিয়েছি, হয়ে গেছিলো আয়তন। এখন কীভাবে বের করবো? এখন আমাদের আয়তন বের করতে হবে। এই যে কুয়ার জন্য, কুয়া সাধারণত সিলিন্ডার আকৃতির, তাহলে সিলিন্ডার এর আয়তন πr²L। একটু বোঝার চেষ্টা করো, এই যে আমাদের কিন্তু রো আর এইচ ঠিকই আছে, জাস্ট আমি ভিড় জায়গায় লিখছি πr²L। এই πr²L হলো সিলিন্ডারের আয়তন নির্ণয় করার ফর্মুলা। এই যে এল, এই এলটা কি? আমি আসলে কার আয়তন নির্ণয় করতেছি? আমি কিন্তু টোটাল কুয়ার আয়তন নির্ণয় করতেছি, কারণ পানি টোটাল কুয়া দ্বারা ভর্তি আছে। আমার টোটাল কুয়ার যে পরিমাণ আয়তন আছে, কুয়াতে ঠিক সেই পরিমাণ পানি আছে। তাহলে এইখানে আমি যে এল এর মান, সেই এল এর মান ব্যবহার করবো কত? 24 ফিট। অর্থাৎ আমার কতটুকু দূরে পানি আছে তার আয়তনটুকু আমাকে বের করতে হবে। এখন জাস্ট আমি যদি মানগুলো বসাই দিই তাহলে ইজিলি আমি মানটা পাই যাব। তাহলে এইখানে আমাদের রো এর মান কত? কিছুক্ষণ আগে আমরা ব্যবহার করছি 62.5 FPS-এ পানির ঘনত্ব 62.5। তারপরে আমাদের পাই তো আমরা জানি, এটা না ব্যবহার করলে হবে, সরাসরি মান বসাই দিলে হবে। আর এর মান আমরা বের করছি 7। এল এর মান কত ছিল? 24। এইচ এর মান কত ছিল? 12। ডিভাইড বাই টি এর মান কত ছিল? 30 × 60 × 550। এটাকে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা যে মানটা পাবে সেটা হবে 2.8 HP। এই ছিল আমাদের কুয়ার গভীরতা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণ 42। একটি পাম্প প্রতি মিনিটে 1200 গ্যালন পরিমাণ পানি 6 ফুট উঁচুতে তুলিয়া 32 ফুট পার সেকেন্ড গতিবেগে নিক্ষেপ করে। এর আগে কিন্তু আমাদের যে পাম্পের অঙ্কটা করছে সেটা জাস্ট পানি উত্তোলন করছিল, এখন সে পানি উত্তোলন করে আবার এত বেগে নিক্ষেপ করতেছে, অর্থাৎ সে একই সাথে 2টা কাজ সম্পাদন করতেছে। আচ্ছা, আর গ্যালন তো আমরা জানি 1 গ্যালন সমান 10 পাউন্ড।
আচ্ছা, এখানে বলা আছে 1 গ্যালন পানির ভর 10 পাউন্ড হলে ইঞ্জিনের অশ্বক্ষমতা নির্ণয় করো। এটাও ফুট পাউন্ডে অশ্বক্ষমতা বের করতে হবে। তাহলে এখানেও আমাদের অবশ্যই এফপিএসে যেহেতু বের করবো এবং হর্স পাওয়ার যেহেতু বের করবো, আমাদের কাজটা বের করতে হবে অভিকর্ষ এককে। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। দেখি উদাহরণ 42। তাহলে আমরা আগে গিভেন ডাটাগুলো একটু লিখে রাখি সাইডে, কী কী ডাটা দেওয়া আছে। একটি পাম্প প্রতি মিনিটে 1200 গ্যালন পানি, তাহলে টি এর মান বলা আছে 60 সেকেন্ড, এম এর মান বলা আছে 1200 গ্যালন, অর্থাৎ 1200 ইন্টু 10, তাহলে 12,000 পাউন্ড। পানি 6 ফুট উঁচুতে তুলিয়া, এইচ এর মান বলা আছে 6 ফুট, 6 ফুট উঁচুতে তুলিয়া 32 ফুট পার সেকেন্ড গতিবেগে নিক্ষেপ করে। যে বেগে সে নিক্ষেপ করতেছে সেই বেগটা দেওয়া আছে 32 ফুট পার সেকেন্ড। 1 গ্যালন পানির পর 10 পাউন্ড হলে এর অশ্বক্ষমতা নির্ণয় করো। তাহলে এইখানে মোট কৃত কাজটা আমাদের বের করতে হবে। মোট কৃত কাজ কত আমরা দেখি। মোট কৃত কাজ হচ্ছে ডাব্লিউ সমান MH। এটা হলো পানিটাকে, এই যে দেখো এইখান থেকে পানিটা এখানে উঠাইছে, এই উঠানোর জন্য কৃত কাজ হলো MH। এই পানিটা এখান থেকে সে আবার এদিকে নিক্ষেপ করতেছে এই যে 32 বেগে। তাহলে এখানে একটা গতিশক্তির জন্য সে কাজ করতেছে, গতিশক্তি ব্যয়ের জন্য, সেটা হবে কি ½ mv²। তাহলে প্লাস ½ mv²। এখন এই জায়গায় তোমাদের যে জায়গায় কনফ্লিক্ট লাগতে পারে সেই জায়গাটা একটু খেয়াল করো। এখানে কিন্তু আমি জি ব্যবহার করি না, অর্থাৎ এটা মহাকর্ষীয় একক বা অভিকর্ষীয় একক। তাহলে আমরা সাধারণত ½ mv² যে ব্যবহার করি এটা কিন্তু পরম একক। তাহলে এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন এককের হয়ে গেল। আমরা ভিন্ন ভিন্ন এককে কাজ করতে পারবো না বা ঝামেলা হয়ে যাবে আমাদের, বা অঙ্কের রেজাল্ট মিলবে না। তাহলে এটাকে যদি আমি অভিকর্ষীয় এককে নিতে যাই, আমরা বলছিলাম যে পরম একক থেকে অভিকর্ষীয় এককে যেতে হলে কী করতে হবে, জাস্ট তাকে জি দ্বারা ভাগ করে দিতে হবে। এখন যদি আমরা এখানে মান বসাই দিই তাহলে আমরা কৃতকাজের মান পাই যাব। এই যে MH, এই এম এর মান আমরা জানি 12,000, এইচ এর মান আমরা জানি 6 ফিট উপরে তাকে তোলা হয়েছে, প্লাস এই যে হাফ, এই হাফটা আমি নিচে নিয়ে আসলাম 2, জি এর মান কত 32, কারণ আমরা এফপিএসে কাজ করতেছি। এম এর মান তো আমাদের দেওয়া আছে 12,000, আর ভি এর মান হলো 32 স্কোয়ার। তাহলে এই 32 আর 32 আমাদের এমনি একটা কাটা যাবে। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা যে মানটা পাবে সেটা খুব সম্ভবত এরকম একটা মান আসবে 264,000। তাহলে 264,000 এরকম একটা মান তোমরা পেয়ে যাবে। এখন আমাদের বের করতে বলছে কি হর্স পাওয়ার। তাহলে আমরা কি জানি পি সমান W/T ইন্টু 550। আমরা এটা একবার করে ফেলতে পারতাম, এই ডাব্লিউর মানটা আমরা বাইর করে রাখছি 264,000। টি এর মান আমরা জানি 60 সেকেন্ড, আর হর্স পাওয়ারের জন্য আমরা 550 দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা যে মানটা পাবো সেটা আসবে 8 HP। খুবই সিম্পল অঙ্ক, জাস্ট তোমাদের একটু বুঝতে হবে এখানে আমরা কী করছি। এই জায়গাটা তোমাদের একটু কনফ্লিক্ট লাগতে পারে, এটা একটু আরেকবার বলে দিচ্ছি। এখানে আমরা পানিটাকে উপরে তোলার জন্য যে পরিমাণ কাঠ সম্পাদিত হয়েছে সেটাকে অভিকর্ষীয় এককে লিখছি MH, জি লিখি নাই। আর এইখানে আমরা নর্মালি যে ½ mv² বের করছি এটা হলো পরম এককে গতিশক্তি, এটাকে অভিকর্ষীয় এককে নেওয়ার জন্য আমরা জি দ্বারা ভাগ করছি। তাহলে এখন এটা অভিকর্ষীয় একক, এটা অভিকর্ষীয় একক। এখন একে আমরা 550 দ্বারা ভাগ করলে হর্স পাওয়ারে পরিবর্তন করতে পারবো। সেই সাপেক্ষে আমরা কাজটা এইভাবে করে নিলাম। এরপর আমরা যে অঙ্কটা করবো খুবই ছোট একটা অঙ্ক, এটা একটু ইন্টারেস্টিং। দেখো কী বলা আছে, 8 কিলোগ্রাম ভরে একটা নিরেট চঙ্গাকার বা বেলুন আকৃতির অর্থাৎ ব্যালন, দণ্ডের দৈর্ঘ্য 0.6 মিটার আর ব্যাস 0.1 মিটার। ইহা আনুভূমিক মেঝেতে শায়িত অবস্থায় আছে। ইহার দৈর্ঘ্যকে উলম্ব বরাবর রাখিতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। যে মান বলা আছে 9.8। তাহলে এটা যে আমরা যখন সূত্র বলছিলাম তখন এরকম একটা জিনিস দেখছিলাম যে এখানে তার একটা ভরকেন্দ্র ছিল, এটাকে যখন আমরা যে ভরকেন্দ্র দাঁড় করাই দিয়েছিলাম তখন ভরকেন্দ্র এখানে চলে গেছিলো। তাহলে এখানে এই জিনিসটি আছে যে এটাকে আমরা হয়তো ওই সময় বর্গ আকৃতি বা আয়ত আকৃতি দেখছিলাম, এখন এটাকে জাস্ট আমাদের বেলন আকৃতিতে চিন্তা করতে হবে, এইটুকুই আর কিছু না। তাহলে তার আগে ছিল এইটুকু d/2 দূরত্বে, পরে হয়েছিল h/2 দূরত্বে। তাহলে এখানে আমরা দেখছিলাম ভরকেন্দ্র সরণটা কি ছিল h/2 মাইনাস d/2। তাহলে এখানে আমাদের যে h, সেই এর মান হবে h/2 মাইনাস d/2। এটা দেওয়া করলেই আমাদের কাজটা ইজিলি হয়ে যাবে। তাহলে আমাদের বের করতে হবে কৃত কাজের মান। তাহলে আমরা জানি w সমান mgh। তাহলে উদাহরণ 43। তাহলে এটা আমরা এখন কি করব,
ডাব্লিউ সমান এম জি সূত্রটা ব্যবহার করলাম। এইখানে যে এম এর মান, সে এম এর মান দেওয়া আছে। এম এর মান বলা ছিল কত? 8 কেজি। তারপরে জি, এর মান তো আমরা ডিফল্ট জানি, এখানে তাও বলা আছে 9.8। আর এই যে এইচ, এখানে এইচ এর মানটা কত আসবে? h/2 মাইনাস d/2। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা লিখলাম এম এর মান হলো 8, এর জায়গায় সূত্রটা লিখে নিই। এম জি এইচ এর জায়গায় হবে এটা h/2 মাইনাস d/2। এটাকে h প্রাইম দিয়ে রাখতে পারো, তা নাহলে একটু কনফ্লিক্ট লেগে যাবে। তাহলে এখন আমরা জাস্ট মান বসাই দিই। 8 ইন্টু 9.8, এইচ এর মান কত ছিল? দণ্ড দৈর্ঘ্য হলো 0.6, তাহলে হলো 0.6 ভাগ 2 মাইনাস ব্যাস ছিল 0.1, তাহলে 0.1 ভাগ 2। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা মান পাই যাবা 19.6 জুল। 19.6 জুল। খুব ছোট, কিন্তু জাস্ট একটু ইন্টারেস্টিং একটা অঙ্ক, সেই জন্য এই অঙ্কটা করে দিলাম। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 45। দেখে আমরা প্রশ্নটা একটু পড়ি। একটি স্বল্পলোকের দোলক পিণ্ডের ভর 2500 গ্রাম এবং কার্যকর দৈর্ঘ্য 130 সেন্টিমিটার। উলম্ব রেখা হইতে 50 সেন্টিমিটার দূরে টানিয়া লইয়া দোলকপিণ্ডটিকে ছাড়িয়া দিলে সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে দোলকপিণ্ডের বেগ ও গতিশক্তি নির্ণয় করো। যে মান বলা আছে 980 সেন্টিমিটার। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। অঙ্কটা খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো, এই যে হলো আমাদের সেই সরল দোলক সাপোজ। তাহলে এই যে দোলক, এই দোলকের কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে 130। তাহলে এই পর্যন্ত তার দৈর্ঘ্য দেওয়া আছে 130। এখানে কেবল আছে এই যে উলম্ব রেখা থেকে 50 সেন্টিমিটার তাকে টেনে নেওয়া হয়েছে, অর্থাৎ এই দূরত্বটা হলো 50। বলছে উলম্ব রেখা থেকে 50 সেন্টিমিটার দূরে টানিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হইল। যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই বিন্দুটা সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে তার বেগ এবং গতিশক্তি বের করতে হবে। তাহলে আমরা এর আগে একটা অঙ্ক করে আসছি কিছুক্ষণ আগে, ওই অঙ্কের ফর্মেট আর এই অঙ্কের ফর্মেট সেম, অর্থাৎ এইখানে তার যে স্থিতিশক্তি সেটি হবে এই বিন্দুর গতিশক্তি। তাহলে এটাকে আমি একটা নাম দিই আমাদের সুবিধার জন্য। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। আমি জাস্ট হিসাবে সুবিধার জন্য নাম দিলাম। এটা যদি 130 হয় তাহলে এটা 130, কারণ এটা কার্যকর দৈর্ঘ্যই জাস্ট। এখন আমরা কী কী ডাটা দেওয়া আছে সেটা একটু লিখে রাখি। আমরা করতেছি উদাহরণ 45। আর আমাদের গিভেন ডাটাগুলো বলা আছে ভর এম সমান 2500 গ্রাম। তারপরে বলা আছে কার্যকর দৈর্ঘ্য এল সমান 130 সেন্টিমিটার। আর উলম্ব রেখাতে থেকে 50 সেন্টিমিটার দূরে টানিয়ে নেওয়া হয়েছে, যে মান বলা আছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে যদি আমরা একটু এদিকে তাকাই, এই যে এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এ বি ডি। তাহলে এ বি ডি ত্রিভুজ থেকে আমরা আসলে কী পাই দেখি। তাহলে এ বি ডি ত্রিভুজ এ বি ডি হতে অতিভুজের স্কোয়ার পর লম্ব, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আসলে আমরা এই যে এই অংশটুকু অর্থাৎ এ বি এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এ বি সমান এখান থেকে কী আসবে? এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার √। তাহলে এডি এর মান তো আমরা জানি 130 স্কোয়ার মাইনাস বিডির মান আমরা জানি 50 স্কোয়ার। যদি √ওভার করি আমরা মান পাই যাব 120 সেন্টিমিটার। তাহলে আমাদের তো আসলে লাগবে হলো সিডি, অর্থাৎ সে এইখান থেকে কতটুকু উচ্চতায় আছে। তাহলে আমরা বিসি তাহলে বিসি সমান জাস্ট 130 মাইনাস 120 সমান 10 সেন্টিমিটার। তাহলে এই হাইটে সে উপরে উঠছে। তাহলে এখন আমরা এম জানি, জি জানি, এখন আমরা জাস্ট এইচও জেনে গেছি। তাহলে এখন তো আমরা গতিশক্তি বের করে ফেলতে পারি। তাহলে এখানে সি বিন্দুতে গতিশক্তি সমান ডি বিন্দুতে বিভব শক্তি। তাহলে আমরা সি বিন্দুর জন্য লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার, এটার জন্য লিখতে পারবো এম জি এইচ। তাহলে এখানে জাস্ট আমরা মানটা যদি বসাই দিই, আমাদের তো গতিশক্তি লাগবে, সেই জন্য এটা থেকে আমরা আর কিছু ক্যালকুলেশন করতেছি না, যেভাবে সেভাবে রেখে দিলাম। তাহলে এম জি এইচ, এম এর মান হলো 2500 গ্রাম, জি এর মান হলো 980, এইচ এর মান হলো 10।
এই ডাটাগুলোকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমাদের মান বাইরে হবে 245 ইন্টু 10⁵ আর্ক। আর এটাকে আমরা যদি জুলে নিতে চাই তাহলে আমাদের মান আসবে 2.45 জুল। তাহলে এটা গেল আমাদের গতিশক্তির মান। আর আমরা যদি বেগ বের করতে চাই আমাদের তো বেগ বের করতে হবে। তাহলে এগেইন এগেইন আমরা যেটা লিখতে পারবো এখান থেকে চলে আসি হাফ mv² সমান mgh, দুই পাশে এম আছে আমরা একটু কমাই নিলাম। তাহলে ভি সমান কি লেখা যাচ্ছে 2gh √। তাহলে এই হলো আমাদের √2, জি এর মান 980, এইচ এর মান 10। এটাকে ক্যালকুলেশন করলে মান যেটা আসবে সেটা হবে 140 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা আমাদের সেই বেগের মান। অর্থাৎ বস্তুটা যখন সর্বনিম্ন বিদ্যুৎ অতিক্রম করবে অর্থাৎ এই বিদ্যুৎ অতিক্রম করবে সেই সময় তার বেগের মান আসবে 140 সেন্টিমিটার পার সেকেন্ড। এরপর আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 46। জৈনিক ব্যক্তি একটি প্রস্তরখণ্ডকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করিয়া লক্ষ্য করিলেন যে প্রস্তরটি সর্বোচ্চ উচ্চতায় উপরে ওঠে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি একটা বেগে বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে। কিন্তু প্রস্তরটিকে পূর্বের তুলনায় দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করলে, অর্থাৎ সে আগে যে বেগে নিক্ষেপ করছিল যে শক্তিতে নিক্ষেপ করছিল এখন তার সাথে দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করতেছে, তাহলে এই উচ্চতা অতিক্রম আনতে, অর্থাৎ আগে যেই উচ্চতায় উঠছিল যে বলা ছিল আগে এই উচ্চতায় উঠে, তাহলে এখন সেই এই উচ্চতায় অতিক্রম আনতে প্রস্তরটির ঊর্ধ্বমুখী বেগ 9 মিটার থাকে। তাহলে পরের বার যখন বেগের মান বাড়ায় দেওয়া হয়েছে তখন কিন্তু তার ওই সর্বোচ্চ বিন্দুতে mgh প্লাস এই যে হাফ mv² থাকবে, কারণ তার একটা বেগ আছে। তাহলে এখান থেকে সেই এইচ এর মানটা সর্বোচ্চ উচ্চতাটা কত সেটাই বের করতে হবে। তাহলে দেখো আসলে কি বলতেছে, আগে ধরে নিই আমরা কয়েকটা টার্ম আমাদের লাগবে সেগুলো আমরা ধরে নিই। ধরি খণ্ডটির আমরা করতেছি 46, ধরি খণ্ডটির অর্থাৎ যে পাথর খণ্ডটা নিক্ষেপ করা হয়েছিল, ধরি খণ্ডটির ভর m আর উচ্চতাটা এই দেওয়া আছে, ওইটা নিয়ে আমাদের তেমন একটা কাজ করা লাগবে না। তাহলে প্রথম ক্ষেত্রে যে ব্যয়িত শক্তি, তাহলে প্রথম ক্ষেত্রে শক্তি, তাহলে শক্তিটা কি আসবে, সেই h পরিমাণ উচ্চতায় উঠছিল, m হলো তার ভর, তাহলে তার শক্তিটা হবে আমাদের অবশ্যই mgh। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে সে যে পরিমাণ শক্তি প্রয়োগ করছে সেই শক্তি প্রয়োগ করার কারণে বস্তুটা এই উচ্চতায় তো উঠছেই, সেখানে তার একটা বেগ আছে। আমি যদি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, দেখো মনে করো যে এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। সাপোজ প্রথমবার বস্তুটা এইখানে উঠছে, এখানে ওঠার পরেই সে আবার নিচে নেমে গেছে, আর কোথাও যেতে পারে না, এখানে শেষ বেগ 0 হয়ে গেছিলো। তাহলে এইখানে যে উচ্চতাটা ছিল সেটা হলো h। এখন এইখানে তার যে শক্তি সেই শক্তির মান অবশ্যই mgh, এই যেটা। কিন্তু দ্বিতীয়বার সে দ্বিগুণ শক্তি নিক্ষেপ করছে, অর্থাৎ এই যে mgh এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি এই পরিমাণ শক্তি নিক্ষেপ করছে। নিক্ষেপ করার সময় এইখানে আসার পর তার বেগ এখন আর 0 নাই, এখন তার মধ্যে যে বেগটা আছে সেই বেগের মান হলো 9.8, এখন সে উপরের দিকে এখনও যাচ্ছে। তাহলে এই জায়গায় দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ কত আসতেছে, mgh প্লাস হাফ mv²। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে কৃত কাজ সেটা যদি আমরা দেখি বা ব্যয়িত শক্তি, তাহলে হলো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের h উচ্চতার জন্য, দ্বিতীয় ক্ষেত্রে h উচ্চতার জন্য গতিশক্তিও থাকবে স্থিতি শক্তিও থাকবে। তাহলে mgh প্লাস হাফ mv²। দেখো বুঝতে পারছো কিনা, কারণ এখন সে এইখানে যখন আছে তখন তার একটা বেগ আছে, তাহলে এইখানে থাকার জন্য তার mgh, আর এখন তার b আছে বেগ, তাহলে বেগ হবে হাফ mv² দিয়ে যোগ করলে মোট শক্তি পাবো। তাহলে এইখানে এই যে মোট শক্তি, এই শক্তিটা কি বলা আছে, প্রথমে যে শক্তিটা ছিল তার দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে 2mgh প্রথম শক্তির দ্বিগুণ। এই যে প্রথম শক্তি ছিল mgh, তার দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করলে, অর্থাৎ একে 2 দ্বারা গুণ করলে যে পরিমাণ শক্তি পাবো সেই শক্তি দ্বারা নিক্ষেপ করলে ওইখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হবে তার mgh ওই জায়গার বিভব শক্তি প্লাস যেহেতু সে ওই জায়গায় গতিশীল আছে সেই জন্য হাফ mv²। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই যে mgh একটা বিয়োগ চলে যাবে, তাহলে আমরা থাকবে জাস্ট mgh, এখানে থাকবে হাফ
ভি স্কোয়ার। তাহলে এম এম কাটা চলে যাবে, আমার কাছে তো এই এইচের মানটা চাইছি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এইচ সমান ভি স্কোয়ার বাই 2g, অর্থাৎ ভি এর মান আমাদের দেওয়া ছিল 9.8 স্কোয়ার, 2 জি এর মান আসবে কত 9.8। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এইচের মানটা পেয়ে যাব, এইচের মান আসবে 4.9 মিটার। আশা করি আমরা বুঝতে পারছো। এরপর আমরা যে করতে যাচ্ছি সেটা হচ্ছে উদাহরণ 49। একটু খেয়াল করে দেখো কি বলা আছে। একটি রাইফেলে গুলি নির্দিষ্ট দূরত্বে একটা তক্তা ভেদ করতে পারে। এরূপ 16টি তক্তা ভেদ করিতে উহার বেগ কত হইতে হবে। তাহলে আগে সে যে পরিমাণ তক্তা ভেদ করতে একটা শক্তি দেওয়া, সেই একই পরিমাণ তক্তা, সেই একই ভেদের তক্তা বা একই পুরুত্বের তক্তা এখন তাকে 16টা ভেদ করতে হবে। অর্থাৎ আমরা যে স্মরণ এস, আগে যদি আগের পুরুত্বটাকে যদি এস ধরি, পরের পুরুত্বটা হবে 16s। তাহলে উহার বেগ কত হইতে হবে। তাহলে কোনো ডাটাই কিন্তু দেওয়া নেই, তাহলে আমার সব জিনিসগুলো কী করতে হবে, ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, আমরা এখন করব উদাহরণ 49। উদাহরণ 49। তাহলে ধরি তক্তার পুরুত্ব, ধরি প্রতিটি তক্তার পুরুত্ব এস। তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু জাস্ট এস হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে কী হবে, যেহেতু 16টা তক্তা ভেদ করতেছিল তাহলে আমাদের সেই মানটা আসবে 16s। তাহলে এখন আমরা কৃত কাজ কি জানি, যদি সে একটা তক্তা ভেদ করে, জাস্ট এখানে আমি একটু ব্যয় করতেছি, দেখো এটা সাপোজ আমাদের সেই তক্তাটা, এখানে যখন তাকে আমরা নিছি তার একটা বেগ ছিল ইউ, এখানে আসার পর তার বেগ ভি হয়ে যাবে কত 0, কারণ বলা আছে সে একটা তক্তা ভেদ করতে পারে, অর্থাৎ একটা তক্তা ভেদ করার পর তার মধ্যে আর কোনো পরিমাণ শক্তি অবশিষ্ট থাকবে না। তাহলে এখানে তার বেগের মান 0। তাহলে আমাদের যে কাজ শক্তি উপপাদ্য আমরা শিখছিলাম, কি শিখছিলাম যেন, এফ এক্স, এক্সের জায়গায় এখন এস সমান হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। যেহেতু শক্তি ক্ষয় এখানে, কারণ শক্তি হ্রাস পাচ্ছে, আর ভি এর মান 0, তাহলে আমরা পাই যাব এফ এস সমান হাফ এম ইউ স্কোয়ার। আমরা ধরে নিলাম এটা তার আদি যে বেগ, সেই আদি বেগের মান। এখন বলা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এই আদি বেগের মানটি আমাকে বের করতে হবে। বলছে দ্বিতীয় ক্ষেত্রে যদি 16টি তক্তা ভেদ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে মানটা আমাদের কি আসে। তার মধ্যে দেখি দ্বিতীয় ক্ষেত্রে এগেইন HAIN এগেইন, তখন আসবে আমাদের এফ এস থেকে আসবে কত 16s। জাস্ট 16টা তক্তা ভেদ করতেছে, একটার জন্য যদি এস হয় তাহলে 16টার জন্য 16s। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমাদের সেম আসবে হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে ধরলাম আমরা 1, তাহলে এখন আমাদের আসবে হাফ এম ইউটি স্কোয়ার। সিমিলারভাবে এখানে শেষ বেগ 0 আসবে, তাহলে এটার পরে কাটা যায় আমাদের এরকম একটা মানই থাকবে। তাহলে এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম, এটাকে আমরা 2 নং দিয়ে রাখলাম। এখন যদি 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি তাহলে আমাদের কী আসে দেখি, এফএস ভাগ 16fs সমান হাফ এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইড বাই হাফ এম ইউটি স্কোয়ার, হাফ এম বাদ, এফএস বাদ। তাহলে এই যে ইউ টু, আমাদের ইউ2টা বের করতে হবে। তাহলে ইউ2 স্কোয়ার সমান 16 ইউ1 স্কোয়ার, অর্থাৎ ইউ2 সমান 4 ইউ1। দেখো বুঝা যাচ্ছে কিনা, ইউ2 সমান 4 ইউ1, অর্থাৎ প্রাথমিক যে বেগ ছিল সেই বেগের 4 গুণ বেগ লাগবে পরবর্তী ক্ষেত্রে। প্রথম যে বেগ ছিল সেই বেগের 4 গুণ যদি আমরা বাড়াই দিই বা বেগ যদি 4 গুণ করে দিই তাহলে সেই রকম 16টা তক্তা ভেদ করতে পারবে। এটি ছিল আমাদের উদাহরণের অঙ্ক। এখন আমি অনুশীলনী থেকে কোন অঙ্কগুলো করতে হবে সেটা একটু বলে দিচ্ছি। অনুশীলনী থেকে তোমরা যে অঙ্কগুলো করবে তার মধ্যে একটা হচ্ছে 24 নম্বর, অনুশীলনীর 24, অনুশীলনীর 27। অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, একটু মাথাটা খাটায় করার চেষ্টা করো। আগেই গ্রুপে সমস্যাটা দিয়ে দিও না, একটু আগে চেষ্টা করিও, দেখো তোমরা পারো কি না পারলে পরবর্তীতে গ্রুপে দেবা। তারপর কি 31 নম্বর, একদম সহজ সূত্র। আমরা এরকম একটা সূত্র পাইছিলাম, পি সমান এফ বি, ওইটা বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। এই যে আমরা শক্তির সংরক্ষণশীলতা নিতে শিখছিলাম সেটার কার্যকারিতা, ওটা অনুশীলনীর 33 নম্বর। তারপর করতে হবে অনুশীলনীর 39-এর খ,
39-এর খ, এখানে একটু খেয়াল রাখিও, এখানে কিন্তু বলা আছে 8 ইঞ্চি ভেদ করিবার পর 2/3 বেগ হারায়। এই জায়গায় অনেক একটু কনফিউজ হয়ে যাবে, কনফ্লিক্ট হয়ে যায়, সে 2/3 দিয়ে কাজ করে, কিন্তু এখানে 1/3 নিয়ে কাজ করতে হবে। 2/3 কিন্তু সে হারায়, তাহলে থাকে কত? 1/3। 43 নম্বর, অনুশীলনীর 43, অনুশীলনীর 44, অনুশীলনীর 49, এটা ঘর্ষণ বলের হাতুড়ার অঙ্ক। এই জাতীয় সূত্র লিখে দেওয়া আছে, জাস্ট সূত্রের মধ্যে মানটা বসাই দিলে হয়ে যাবে। 51 নম্বর, এবং একদম লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে 57 নম্বর। আশা করি এই অঙ্কগুলো তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে।